তারপরেও আমি কিছু স্পেসিফিক বিষয়ে আপনাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। এই যে আজকে আমরা যে অবস্থায় এসে উপনীত হয়েছি, এটা কিন্তু একদিনের ফলাফল না, এটা আমাদের একদিনের কোনো ফলাফল না, এটার একটা ক্রনোলজিক্যাল সিকোয়েন্স আছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো তাদের যে প্যাকেজগুলো দিয়েছে, এটা কিন্তু ওভারনাইট দেয় নাই। 2002-03 সালের থেকে তাদের প্যাকেজগুলো শুরু, এখন পর্যন্ত সেই প্যাকেজগুলো ধারাবাহিকতা চলছে, যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমার শ্রদ্ধেয় চাচা বলে গেছেন যে ওনাদের টেকনোলজির ক্যাটাগরি, আপগ্রেডেশন ফান্ড, টাফস, রোড ট্যাপ ফ্যাসিলিটিস, সাবসিডি অন ইন্টারেস্ট, ইনসেন্টিভ অফ দ্য এমপ্লয়ি ওয়েজেস, অনেক কথা বলা যাবে। এটার উপরে আমরা টোটাল একটা 2-3 ঘন্টা সেশন করতে পারি। আপনারা যদি একটা তথ্য দেখেন, বাণিজ্য মন্ত্রণালয় যে সুপারিশটা ওনারা করেছিলেন, এটা কতটুকু বাস্তব নির্ভর, যুক্তিসঙ্গত, কারণ এটা আমাদের সাথে বহুবার ওনাদের বসার পরে, কথা শোনার পরে সরকারি তথ্য যাচাই বাছাই করে ওনারা আমাদের জন্য রিকমেন্ডেশন দিয়েছিলেন। ওনারা ইনসেন্টিভের কথা বলেছিলেন, 10 থেকে 30 কাউন্টের সুতাটা বন্ডের আওতায় বাইরে রাখার কথা বলেছিলেন, ডিবন্ড করতে বলেছিলেন। কিন্তু আমরা জানি না একটা সরকারি সংস্থা, ট্রেড কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, যারা দেখে শুনে বুঝে রিকমেন্ডেশন করলেন এই সেক্টরের স্বার্থে, এটা কোথায় গিয়ে কোন লাঞ্ছিত দূরত্বে আটকে গেল? এটা বুঝার আজকে আসলে এই কারণ অনুসন্ধান করা আমাদের কাজ না। আমাদের কাজ তো মিল ফ্যাক্টরি করা, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা। শুধু একটা তথ্য আপনাদের দিই, 2022-23 অর্থ বছরে 5205, 5206, 5207 কটন সুতা ইম্পোর্ট বাংলাদেশে হয়েছিল টোটাল 35 কোটি কেজি, যেটা 2024-26 গিয়ে কোটি কেজিতে তার দাঁড়িয়েছে 69.71, মানে 70 কোটি কেজি। তার মানে ইট ইজ ডাবলেরও বেশি। 22-23 অর্থ বছরে যার ইম্পোর্ট ভ্যালু ছিল 14,400 কোটি টাকা, সেটা 24-25 অর্থ বছরে হয়েছে 26,700 কোটি টাকা। তার মানে প্রায় $2 বিলিয়ন সুতা আমরা বাইরে থেকে কটন সুতা ইম্পোর্ট করি। ইট ইজ অনলি দ্য কটন পার্ট, পুরো পার্টটা না। এবং আপনারা জানি না, অবাক হবেন, এই ইম্পোর্টের 78% সুতাই আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনি। একটা সিঙ্গেল কান্ট্রি ডমিনেন্সের উপরে এই দেশের পোশাক শিল্প নির্ভরশীল, একটা সিঙ্গেল কান্ট্রি ডমিনেন্সের উপরে। তার মানে কালকে যদি উনি ডিসিশন নেন বাংলাদেশি সুতা দিব না, আমি প্রশ্ন রাখতে চাই আমাদের রেডিমেড গার্মেন্টসের বন্ধুদের, আপনাদের কম্পিটিটিভনেসের যে কথা আপনারা বলছেন, আসলে কি আপনাদের কম্পিটিটিভনেস সুরক্ষায় আছে যেখানে একটা সিঙ্গেল কান্ট্রি ডিপেন্ডেন্ট হয়ে আপনারা ব্যবসা করতেছেন? আর এখানে যারা আমরা দেশে এত টাকা বিনিয়োগ করে মিল ফ্যাক্টরি করে বন্ধ হয়ে পড়ে আছি, যে কাউন্টের সুতা আমরা আপনাদেরকে দিতে 100%-এর বেশি সক্ষমতা আমাদের আছে, সেটা আমরা নিতে পারতেছি না। আজকে যদি আমি এই 1 তারিখের পরেই তো বন্ধ, তাহলে 3 মাস পরে আমার বন্ধু দেশ আমাকে এখন যে প্রাইজে সুতা দেয়, আপনি গ্যারান্টি দেন এই প্রাইজে সুতা দিবে, উনি $1 বেশিতে সুতা বাংলাদেশ এক্সপোর্ট করবে। তখন ওই সুতার কস্টিং এর উপর ওনার গার্মেন্টসের কম্পিটিটিভনেস কোথায় যাবে? আসলে এটা কোনো, ওনার উপর যেমন আমি নির্ভরশীল, উনিও আমাদের উপর নির্ভরশীল। এই কিছু সত্য ওনাদেরকে রিয়েলাইজেশন করতে হবে, এই ডাটা এবং ফ্যাক্টগুলো ওনাদেরকে জানতে হবে যে আমি একটা সিঙ্গেল কান্ট্রি ডিপেন্ডেন্স হয়ে গেছে ওনার একটা পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে, যেখানে আমার সক্ষমতা 100 ভাগের বেশি, তা আজকে তো উনি আমার চেয়ে বড় বিপদে পড়ে যাবেন, আমি তো বন্ধ হবই, আই এম ডেড। তা ওনার প্রতিযোগী, আমারটা যদি 1 মাস হয়, ওনারটা 1 বছর হবে। এই সত্য কিন্তু ওনারা বুঝতেছেন না। এই সত্য যদি অনুধাবন করেন, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান আজকে এই টেবিলেই সরকারের পক্ষে করা সম্ভব। এবং জিএসপি ফ্যাসিলিটিজের কথা যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন, 40% ভ্যালিডেশন লাগবে। ইন্ডিয়া থেকে সুতাই না আপনি 40% এটা ভ্যালিডেশন করতে পারবেন? আপনি তো এক্সপোর্টই হবে না ইউরোপিয়ান কান্ট্রিতে। ট্রাম্প ইন্ডিয়ার উপর 500% ট্যারিফ দিয়েছে, পেনাল্টি ট্যারিফ, যদি এটা নেগোশিয়েট হবে আমি মনে করে নিলাম। এখন উনি যখন কোনো কান্ট্রির উপর পেনাল্টি ট্যারিফ দেন, ওই কান্ট্রি থেকে কোনো প্রোডাক্ট যদি আমি ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে যদি আমি কোনো পণ্য বানাই আমেরিকা এক্সপোর্ট করি, আমার উপর উনি পেনাল্টি দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের সেটাও ফেস করার মতন
মানসিক দৃঢ়তা বা সক্ষমতা আছে কিনা দেখতে হবে। এই যে কিছু কমপ্লেক্স সিনারি অলরেডি উদ্ভব হয়ে গেছে, এটা তো আসলে খুব ভয়াবহ ব্যাপার, এটা তো কেউ বুঝতেছেন না। এবং এখানে একটা রং প্রচারণা চালাতে হচ্ছে যে আমাদের প্রস্তাবনায় নাকি ওনাদের ইম্পোর্টের উপর ডিউটি বসানো হয়েছে। মিথ্যা। আমরা বলেছি 10 থেকে 30 কাউন্টের সুতা বন্ডের মুক্ত আওতার বাইরে থাকবে। তার মানে কি, উনি যদি আনতে চান তাহলে উনি এখন আনতে সক্ষম, উনি ডিউটি দিয়ে আনবেন, পরবর্তীতে এক্সপোর্ট করার পরে উনি ডিউটি ড্রব্যাক পাবেন, উনি ডিউটি ফেরত পাবেন। উনি ডিউটি ইম্পোজ হচ্ছে না, উনি ডিউটিটা আগে দিয়ে পরে এক্সপোর্ট করে ফেরত পাবেন। আমি বলতে চাই এটা দেশের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়েছে। তখন বন্ডের সুবিধা নিয়ে অসাধু ব্যবসায়ীরা যারা মিসইউজ করে বিভিন্ন জায়গায় সুতো বিক্রি করত, সেটা বন্ধ হয়ে যাবে। সেই রাজস্ব সরকারের ঘরে আসবে, সে ভ্যাট সরকারের ঘরে আসবে। এটা সুদূর প্রসারী বেনিফিট যে কত বেশি হবে, এটা তো কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত দেয়নি, সবাই মিলে ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি ইম্পোর্ট করো, তুমি ডিউটি দাও, এক্সপোর্ট করো, তুমি ডেডো থেকে ডিউটি ফেরত নিয়ে নাও। তখন যারা অসাধু ব্যবসায়ী তারা কি ডিউটি দিয়ে সুতাই না মার্কেটে বিক্রি করবে? করবে না, সম্ভব না। তার মানে কি, দেশীয় শিল্পের প্রোডাকশন, গার্মেন্টসের শিল্প আমি প্রোডাকশন করলাম, আমার মিলগুলো আবার চালু হয়ে গেল। একটা স্পিনিং মিল কি মোটরসাইকেল? আজকে বন্ধ করলাম, কালকে কি স্টার্ট করলাম? অসম্ভব। 50টা মিলে যদি 800 কোটি টাকা করে বিনিয়োগ থাকে মিনিমাম, তাহলে 50 ইন্টু 800 কত? 4,500 5,000 কোটি তো এখানেই নাই। আমি ধরে নিলাম যদি সমান সাইজের হয়, এক একটা তো এক এক সাইজের, এটা আরো বেশি, 40,000 কোটি টাকা। আমার মনে হয় কি, যেহেতু আমরা বলতে পারি না, রাস্তায় নামি না, এই জন্য মনে হয় আমাদের দাবিটা কেউ শুনে না। আজকে তো আমাদের কাপড় চোপড় রেখে খালি গায়ে রাস্তায় গিয়ে দাঁড়ানোর অবস্থা হয়ে গেছে। আমার বাড়িতে কিছুদিন পরে ব্যাংক লোক পাঠাবে, টাকা দেন, নতুন তো এখন হয়, ব্যাংকের নিচে এসে লোক বাদ্য বাজায়। বাদ্য যখন বাজাবেন তখন আমার প্রোটেকশন কি? বাদ্য বাজানোর আগে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জানো আমরা বন্ধ হয়ে গেছি, এখন বাদ্যটা কালকে থেকে বাজো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের সবাইকে কিছু ফ্যাক্ট অনুধাবন করতে বলতেছি। কিছু জিনিস রং ভাবে আমাদের মিডিয়াতে আসছে যে ডিউটি আরোপ করা হয়েছে। নো, কোনো ডিউটি আরোপ করা হয়নি। ডিবন্ডিং এর কথা বলছেন, এবং এটা সবচেয়ে সহজতর ভাবে করা সম্ভব, যেটাতে আমাদের এই শিল্পটা বেঁচে যাবে। আমি জানি না আসলে যে এই জিনিসগুলো আমাদের মানে আরএমজির বাইরে ওনারা কিভাবে এইগুলা ইগনোর করে ওনারা অ্যাকসেপ্ট করে যাবেন। আপনারা 45 বছর ধরে বন্ড পাচ্ছি, এই যে আমরা ল্যান্ড পোর্টের সুতাটা বন্ধ করলাম, জানেন সবচেয়ে বড় উপকারটা কি হয়েছে আমাদের সরকারের? ল্যান্ড পোর্ট থেকে যে সুতাটা স্মাগলিং হয়ে আসতো, যেটার কোয়ান্টিটি সরকারের এসআই কোডের হিসাবে থাকতো না, এখন যখন আমরা এটা নদীপথ দিয়ে মানে বন্দর দিয়ে আনছি, ওই টোটালটা অ্যাকাউন্ট ফর হয়েছে। এই কারণে আজকে ইম্পোর্টের ভয়াবহ চিত্রটা সরকারের সামনে, আমাদের সামনে। নাহলে তো এটা বুঝতেন না আপনারা। কিছু কিছু জিনিস যখন করি তখন ঢালাওভাবে বলা হয় আমরা একটার জন্য আরেকটাকে মেলে ফেলা হচ্ছে না। ওনার অস্তিত্ব থাকবে না আমি না থাকলে, ওনার আবার আমার অস্তিত্ব যদি না থাকে উনি কিন্তু থাকবেন না। ওনার সোর্সিংও বন্ধ হয়ে যাবে, ওনার কম্পিটিটিভনেসও বন্ধ হয়ে যাবে, ওনার টাইম টু শিপমেন্ট তখন কত মাস হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ সুতার দাম বেড়ে গেলে কিন্তু সুতা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে। তুলা যে কতবার বন্ধ করছে এক্সপোর্ট, এলসি করে তুলা পাই নাই। আর বাকি পেঁয়াজ, মরিচ, চাল, রসুন, আদা এগুলোর কথা নাই বললাম। আমার মনে হয় এইসব বলে আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে, এটা আপনারা মনে সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন। ইন্ডিয়ান পলিসিটা একটু পড়বেন। এত ডাইনামিক টেক্সটাইল পলিসি, যে দেশে তুলা আছে, গার্মেন্টস, টেক্সটাইল মেশিনারিজের ম্যানুফ্যাকচারার আছে, সেই দেশে এখনো সরকার তার টেক্সটাইলকে সর্বোচ্চ সাপোর্ট দেয়। আর আমার দেশে তুলা নাই, আমার দেশে মেশিনারিজের কারখানা নাই, আমাদের এখান থেকে ইনসেন্টিভ উইথড্র করা হয়। আমাদের গার্মেন্টস সেক্টরের মালিকরা 5% ইনসেন্টিভ পাইতেন, এটা এখন 1.4% করছে। আর ওই দেশে ওনারা 22 সালে রোড ট্যাক্স ফ্যাসিলিটিস দিচ্ছে 4.5%, অথবা 11 রুপি পার কেজি, উইচ ইজ হায়ার। আমরা ইনসেন্টিভ উইথড্র করছি, ওনারা ইনসেন্টিভ দিচ্ছেন। ধন্যবাদ।